আগামী নির্বাচনের পথ পিচ্ছিল সংকটাপন্ন, সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তারেক রহমানের। অতীতের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী বিএনপি, বললেন মির্জা ফখরুল। সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন ও ইসি আইন সংশোধনের সুপারিশ, সিনিয়র সাংবাদিকদের বিবেচনার আশ্বাস সংস্কার কমিশন প্রধানের। রংপুর সিলেটের পর এবার বরিশালে শহীদ পরিবারকে জুলাই ফাউন্ডেশনের অর্থ সহায়তা। খুনিদের বিচার না হওয়া পর্যন্ত রাজনীতির অধিকার নেই, বললেন সার্জিস। এবং অবৈধ সংযোগে চুরি হচ্ছে 10 ভাগ গ্যাস। জ্বালানি খাত সংস্কারে 21 দফা প্রস্তাব ক্যাবের। দুর্নীতি কমায় 3 মাসের সাশ্রয় 370 কোটি টাকা, জানালেন উপদেষ্টা। সময় সংবাদের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। দেশি বিদেশি প্রভুদের নিয়ে আওয়ামী লীগ দেশ বিরোধী ষড়যন্ত্র করছে অভিযোগ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচনই সব সমস্যার সমাধান। আগামী নির্বাচনী পথ অনেকটা পিচ্ছিল, সংকটময় উল্লেখ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। চুয়াডাঙ্গায় দলটির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেছেন, ভোটে যত দেরি হবে চক্রান্ত ততই বাড়বে। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অতীতের যে কোনো সময়ের চেয়ে বর্তমানে বেশি শক্তিশালী বিএনপি। মিজানুর রহমানের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট। এক যুগেরও বেশি সময় পর প্রকাশ্যে এক হয়েছেন, সুশৃঙ্খল ও পরিপাটি হয়ে যোগ দিয়েছেন সম্মেলনে। এমন আয়োজন চুয়াডাঙ্গা জেলা বিএনপির কাউন্সিল উপলক্ষে। টাউন ফুটবল মাঠে 14 বছর পর জড়ো হয়েছেন দলের নেতাকর্মীরা। অনুষ্ঠানে যুক্ত হয়ে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এ সময় বলেন, নির্বাচন ইস্যুতে হুমকি দিচ্ছে নব্য নেতৃত্ব, তবে দেশ বাঁচাতেই বিএনপি দ্রুত নির্বাচন চায়। তাদের জন্য বলছি, যারা হুমকি দিচ্ছেন মাঝে মাঝে আমাদের কিছু নব্য নেতৃত্ব বলছেন সব সংস্কার শেষ না করে কোন নির্বাচন বিএনপির জন্য চায় না। বিএনপি নির্বাচন চায় এই দেশকে রক্ষা করার জন্য। তরুণদের সঙ্গে আমাদের কোনো সমস্যা নেই, ছাত্রদের সঙ্গে আমাদের কোনো সমস্যা নেই। আমরা শুধু বলি যে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে সঠিক জায়গাটা চিনে নিতে হবে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশের সব সংস্কারের জন্য জননির্বাচিত প্রতিনিধি প্রয়োজন বলেই এই সরকারকে একটি নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। একমাত্র বিকল্প পথ হচ্ছে নির্বাচন এবং জনগণের নির্বাচন। যে নির্বাচনে জনগণ মুক্তভাবে, নিরাপদভাবে, স্বাধীনভাবে ভোট দিয়ে তাদের নিজেদের জনপ্রতিনিধিদেরকে সংসদে পাঠাতে সক্ষম হবে। দেশি বিদেশি বন্ধুদের নিয়ে আওয়ামী লীগ ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে অভিযোগ করে তারেক রহমান বলেন, নির্বাচন যত দেরি হবে চক্রান্ত তত বাড়বে। দেশের নির্বাচন যত দেরি হবে তত ষড়যন্ত্র বৃদ্ধি পাবে। সেই স্বৈরাচার কিন্তু বসে নেই, সেই স্বৈরাচার কিন্তু তাদের ষড়যন্ত্রে তাদের দেশি বিদেশি প্রভুদের সাথে মিলে বসে ষড়যন্ত্র করেই যাচ্ছে। আগামীর নির্বাচন খুব সহজ হবে না উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবারও নেতাকর্মীদের সংযত ও ঐক্যবদ্ধ থাকার বার্তা দেন। এক যুগের বেশি সময় পর উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হলো চুয়াডাঙ্গা জেলা বিএনপির কাউন্সিল। মূলত নেতা নির্বাচনের এই সম্মেলন হলেও আগামী নির্বাচনের প্রস্তুতি হিসাবে দেখছেন এই জেলার বিএনপির নেতাকর্মীরা। দলটির শীর্ষ নেতারা বলছেন, এখানে যারা নেতৃত্বে আসবেন তারা যেন আগামীতে জনগণের পাশে থেকে আর্থসামাজিক উন্নয়নে কাজ করেন। চুয়াডাঙ্গা থেকে আহমেদ সালেহিন, সময় সংবাদ। সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন, না ভোট ফেরানো ও নির্বাচন কমিশন আইন সংশোধনের সুপারিশ করলেন ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদকরা। সংস্কার কমিশনের সঙ্গে মতবিনিময় সভায় তারা বলেছেন, নির্বাচন স্বচ্ছ আর অবাধ করতে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের পরামর্শও আসে ওই বৈঠক থেকে। সব সুপারিশ বিবেচনার আশ্বাস দিয়েছেন ইসি সংস্কার কমিশনের প্রধান। দায়িত্ব নিতে যাচ্ছেন নতুন CCR-4 কমিশনার। রোববার শপথের মাধ্যমে শুরু হচ্ছে তাদের নির্বাচনী পথে যাত্রা।
একটি অবাধ, অংশগ্রহণমূলক এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সুপারিশ সহ প্রতিবেদন প্রণয়নের লক্ষ্যে বিভিন্ন অংশীজনের সঙ্গে ধারাবাহিক সংলাপ করছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। এরই অংশ হিসেবে শনিবার সকালে সংস্কার কমিশনের সঙ্গে জ্যেষ্ঠ সাংবাদিকদের বৈঠক হয়। সেখানে নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে তথ্য ও ছবি সংগ্রহে যেন কোনো প্রতিবন্ধকতা না থাকে সে বিষয়টি নিশ্চিত করার কথা উঠে আসে। সেই সাথে রাষ্ট্রপতি সহ সব জনপ্রতিনিধি নির্বাচনে প্রত্যক্ষ ভোটের ব্যবস্থার কথাও জানানো হয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার ব্যাপারেও মত দেন সিনিয়র সাংবাদিকরা। রাষ্ট্রপতি পদে যিনি নির্বাচন করবেন তিনি নির্দলীয় ব্যক্তি হবেন, অর্থাৎ কোনো দলের সদস্য হতে পারবেন না। রাষ্ট্রপতি যদি এইভাবে নির্বাচিত হয়, যেহেতু রাজনৈতিক দলগুলো বলছে যে তারা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনবেন, ফলে উনি ক্ষমতা পাবেন এবং এই ইন্টারিম সময় অর্থাৎ নির্বাচনকালীন সময় কিন্তু তার নেতৃত্বেও একটা তত্ত্বাবধায়ক সরকার হতে পারে। কখনোই যেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোনো মানুষ কোনো পর্যায়ে, সেটা এমপি ইলেকশন হোক অথবা স্থানীয় নির্বাচন হোক, কোথাও যেন নির্বাচিত হতে না পারে। নির্বাচন কমিশনার নিয়োগ আইন এটি হালনাগাদ করা দরকার, আধুনিক করা দরকার। আপনারা যে প্রস্তাবগুলো দিবেন সরকারের কাছে, অন্তর্বর্তী সরকারের কাছে, এইটা গণমাধ্যমকে একই সঙ্গে আপনারা দিবেন। সংস্কার কমিশনগুলো গঠন করা হয়েছে অন্তর্বর্তী সরকারের অধীনে। ভবিষ্যতে এই সংস্কার প্রস্তাবগুলো যাতে পরবর্তী সরকার যে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসে তারা যাতে বাস্তবায়ন করে, তার আগে এখনই সেই ব্যাপারে যাতে ঐক্যমত গঠন করা হয়। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের সুপারিশ তুলে ধরেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান তোফায়েল আহমেদ। বিশ্বব্যাপী যেখানে লোকাল গভর্নমেন্ট সফল, পার্লামেন্টারি সিস্টেমে কাউন্সিলর এবং মেম্বার নির্বাচিত হয়। মেম্বার এবং কাউন্সিলররা পরিষদে গিয়েই কিন্তু তাদের এক্সিকিউটিভ কমিটি নির্বাচন করেন। আমরাও সেই সিস্টেমটা চালু করতে চাই, তাহলে নির্বাচনটা অনেক বেশি লেস এক্সপেন্সিভ হবে। সবার মতামত মাথায় রেখে আলোচনা করে সুপারিশ করা হবে বলে আশ্বস্ত করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদুল আলম মজুমদার। আমরা এগুলো বিবেচনায় নেব, আমাদের এখনো সিদ্ধান্ত হয়নি। আমরা সব প্রস্তাব বিবেচনায় নিয়ে আমরা ভেবেচিন্তে আমরা প্রস্তাব করব। বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার ও 4 কমিশনারের নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। রংপুর সিলেটের পর এবার বরিশালে শহীদ ৭৯ পরিবারের মাঝে জুলাই স্মৃতি ফাউন্ডেশন অর্থ সহায়তা প্রদান করেছে। প্রত্যেক পরিবারের মাঝে ৫ লাখ টাকা করে চেক তুলে দেয় ফাউন্ডেশন। অনুষ্ঠানে উপস্থিত ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিত আলম বলেন, শেখ হাসিনা ও তার দোসরদের বিচার না হওয়া পর্যন্ত রাজনীতি করার অধিকার নেই। জুলাই বিপ্লবে জীবন উৎসর্গকারীদের স্বজনদের সম্মানের সঙ্গে পুনর্বাসন করা হবে বলেও ঘোষণা দিয়েছেন সার্জিএস। ৫ আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ মিলনের 2 শিশু সন্তানকে নিয়ে পটুয়াখালী থেকে বরিশালে এসেছেন তার স্ত্রী শাহনাজ বেগম। শনিবার সকালে বরিশালের শিল্পকলা একাডেমিতে জড়ো হন শহীদ পরিবারের সদস্যরা। জুলাই বিপ্লবে কারো সন্তান, কারো বাবা, কেউ বা আবার হারিয়েছেন তার ভাই, চাইছেন হত্যার বিচার। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে বরিশাল বিভাগের শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা দিতেই এই আয়োজন। এ সময় স্বজনদের কাছে গিয়ে পরিবারের খোঁজ নেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। বলেন, প্রত্যেক শহীদ পরিবারকে সম্মানের সঙ্গে পুনর্বাসন করা হবে, আর খুনের দায়ে শেখ হাসিনা ও তার দোষ হওয়া পর্যন্ত রাজনীতি করার কোনো অধিকার নেই বলে হুঁশিয়ারি দেন সার্জিস। যেই গল্প আমাদেরকে 16 বছর দিয়ে এসেছেন, এই খুনগুলো কিভাবে করতে পারে? খুনি হাসিনা এবং তাকে যারা খুনি হাসিনা বানিয়েছে তার দোসররা, তাদের আসলে কোনো অধিকারই নাই এই বাংলাদেশে সেই প্ল্যাটফর্ম নিয়ে চলার। আমাদের দেখা মতে ঢাকার পরে সর্বোচ্চ শহীদের সংখ্যা এই বরিশাল বিভাগে। বিভাগ সহ যারা শহীদরা রয়েছে তাদের সবার পাশে দাঁড়ানোর জন্য বরিশাল বিভাগের 6 জেলায় 134 জন শহীদ হয়েছেন। এর মধ্যে ৭৯ পরিবারের মাঝে 5 লাখ টাকা করে চেক বিতরণ করা হয়। পর্যায়ক্রমে অন্যদেরও সহায়তা করা হবে বলে জানান ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। রাজধানীতে যানজট নিরসনে একগুচ্ছ উন্নয়ন প্রকল্পে হাজার কোটি টাকা খরচ করেও মেলেনি সুফল। এর অন্যতম কারণ ক্ষমতার অপব্যবহার করে সড়কে যত্রতত্র দখলদারিত্ব। বিশেষজ্ঞরা বলছেন, আইনের কঠোর প্রয়োগ না করলে এ চিত্র বদলাবে না। আল আমিন তুষারের প্রতিবেদন। দৈনন্দিন কর্মঘণ্টার একটি বড় অংশই রাজধানীবাসীর পার হয় যানজটে। এ যেন অবর্ণনীয় দুর্ভোগ মেনে নিয়েই দিনাতিপাত নগরবাসীর।
এতে আবার মরার উপর খাড়ার ঘা সড়ক দখল। আমি যেখানটায় অবস্থান করছি সেখানটা কিন্তু রাস্তারই অংশ, সেখানটাকে দখল করে হচ্ছে নির্মাণ সামগ্রীর ব্যবসা। এই একই অবস্থা কিন্তু রাজধানীর আরও বেশ কয়েকটি সড়কে। কোথাও নির্মাণ সামগ্রী, কোথাও নানান পণ্যের পসরা সাজিয়ে ব্যবসা, আবার কোথাও ট্রাক, বাস কিংবা লেগুনার স্ট্যান্ড। রাজনৈতিক নেতারা গেছে, আরেক দল আসছে, এইভাবেই চলবে। নতুন গতি পয়েছে অ্যাডভান্স দেওয়া লাগছিল 50,000 টাকা, আর প্রতি মাসে ভাড়া ছিল 10,000 টাকা। বেনালা বলে যে এটা তোদের জায়গা লাগায়নি, সরকারি জায়গা লাগাইছে। বাস স্টপে বাস না থামায় সে জায়গাটাও দখলে রাখে ব্যক্তিগত গাড়ি। এতে বাসগুলো থামছে মোড়ে মোড়ে, সেখানেও আবার বাসের সাথে দাঁড়িয়ে থাকে রাইড শেয়ারকারীর মোটরসাইকেল এবং রিক্সা, আর তাতে যানজট ভয়াবহ রূপ নেয়। আর এসব দেখার যে কেউ নেই। সিটি কর্পোরেশন বলছে এসব থামাতে আরও কিছুদিন সময় লাগবে। রাস্তার মধ্যে প্রথমত বসতেই পারবে না, তারপরে ফুটপাতেও নয়, তারা তাদের সুনির্দিষ্ট জায়গায় চলে যেতে হবে। প্রথমত তাদেরকে উদ্বুদ্ধ করে এই বিষয়টি তাদেরকে নিবৃত করার জন্য অনুরোধ করা হবে। এই রাস্তা থেকে অপসারণ করে আবার বসে সবকিছু মিলেই বাস্তবতা হলো আমরা পুরোপুরি হকার মুক্ত করতে পারিনি, কিন্তু আমাদের অভিযান অব্যাহত থাকবে। সরকার যায়, সরকার আসে, কিন্তু রাস্তা, ফুটপাত দখল থামে না, শুধু পরিবর্তন হয় দখলদারির। যারা নিয়ন্ত্রণ করবেন তাদের একটি অংশ যদি ভাগবটারার অংশ হয়ে দাঁড়ায়, তখন আসলে সমস্যাটা সমাধান করা যাবে না। উচ্ছেদ করি কাদের, যে অবস্থান করছে তাকে, কিন্তু এর পিছনের যারা পৃষ্ঠপোষক অথবা ভাগবটারার যারা অংশীজন বা অংশীদার, এদেরকে কিন্তু আসলে আমরা উচ্ছেদ করতে পারি না। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে না পারলে এই সমস্যাটার সমাধান হবে না। নতুন বাংলাদেশে এই দুর্ভোগ কবে কমবে সেই প্রশ্ন নগরবাসীর। প্রতিটা ক্ষেত্রেই এমন দখলদারিত্ব কাদের ছাসায় হচ্ছে তা যেন কেউ খুঁজে পেয়েও পাচ্ছে না। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। শীতে ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দর থেকে ডাইভার্ট ফ্লাইট অন্য দেশে নয়, অভ্যন্তরীণ বিমানবন্দরে অবতরণ করাতে চায় সিভিল এভিয়েশন। এজন্য শাহজালাল বিমানবন্দরে উন্নীত করা হয়েছে রানওয়ের লাইটিং সিস্টেম। এছাড়াও 24 ঘন্টা প্রস্তুত থাকবে সিলেট ও চট্টগ্রাম বিমানবন্দর। আর এতে যাত্রী ভোগান্তি কমবে বলে প্রত্যাশা এয়ারলাইন্সগুলোর। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। ঘন কুয়াশা, কমে আসে দৃষ্টিসীমা। রানওয়ের সীমানা দেখতে না পেয়ে উড়োজাহাজ অবতরণ শঙ্কায় পড়েন পাইলট। শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে পড়ে যাত্রীরা। প্রতি বছর শীত মৌসুমে অন্যান্য দেশের মতো শাহজালাল বিমানবন্দরের আকাশ আচ্ছন্ন হয় ঘন কুয়াশায়। এতে উড়োজাহাজ অবতরণের সময় রানওয়ের সীমানা নির্ধারণী লাইটিং সিস্টেম আপগ্রেড না থাকায় দেশি বিদেশি অনেক ফ্লাইট ডাইভার্ট করতে হয় পার্শ্ববর্তী দেশগুলোতে। এবার ভোগান্তির অবসান করতে চায় বাংলাদেশ সিভিল এভিয়েশন। তথ্য অনুযায়ী বৈরী আবহাওয়ায় শাহজালাল বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা, বিশেষ করে অবতরণ জটিলতা নিরসনে ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম বা আইএলএস প্রযুক্তি 1 থেকে 2 উন্নীত করার কাজ শেষ। অপেক্ষা বিদেশি ফ্লাইটের মাধ্যমে পরীক্ষার। নতুন প্রযুক্তিতে রানওয়ের লাইটিং সিস্টেম আধুনিকায়নের ফলে অবতরণের সময় পাইলটের দৃষ্টিসীমা অনেকটাই বাড়বে। পাশাপাশি শাহজালাল থেকে ডাইভার্ট ফ্লাইট প্রথমবারের মতো নিয়ে যাওয়ার পরিকল্পনা ওসমানী ও শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে, শুধু একটা বিদেশি এয়ারক্রাফট যারা অ্যাসেস করে, তো তাদের একটা ফ্লাইং লাগে তারা ক্যাটাগরাইজেশন করার জন্য, তো ওরা এসে ওদের সাথে যোগাযোগ চলছে আমাদের ব্যাড ওয়েদারের ভিতরে। এবার আমরা প্রথমবার চালু করছি, আমি স্ট্যান্ড বাই হিসেবে এবার আমি করছি চিটাগং শাহ আমানত ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সপ্তাহে 4 দিন 24 আওয়ার্স খোলা থাকবে এবং বাকি 3 দিন শাহ আমানত ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট 3 দিন খোলা থাকবে। স্বাভাবিকভাবেই অন্য দেশে অনাকাঙ্ক্ষিত ফ্লাইট অবতরণ যোগ করে বাড়তি খরচ। নতুন ব্যবস্থাপনায় আস্থাশীল এয়ারলাইন্সগুলো। কম্পারেটিভলি আমি বলবো যে একটা আদার্স কান্ট্রিতে যদি ডাইভার্টের যে কস্টিংটা আসে তার চেয়ে অনেক কস্ট কম দিয়ে আসলে আমাদের লোকাল এয়ারপোর্টগুলোতে ল্যান্ড করলে আমরা সেই ফ্যাসিলিটিসটা পাবো। বাট অনেক দেরিতে হলেও যদি এটা আমি বলবো যে ডিসিশনটা এসে থাকে এবং সেটা যদি প্রভাব আসলে আমরা পাই, তাহলে এয়ারলাইন্সগুলো বেনিফিটেড হবে। এদিকে স্বল্প দূরত্বে অভ্যন্তরীণ অন্যান্য বিমানবন্দর ব্যবহার নিয়ে শঙ্কায় বিশেষজ্ঞরা। ওয়েদারের ডিসরাপশনে সারা পৃথিবীতে যা হয় আমাদেরও এটা মেনে নিতে হবে। এখানেও করলেন, সিলেটেও করলেন, চিটাগংও করলে, যশোরেও করলে, সৈয়দপুর করলে, বাট এত ছোট মাইলেজের মধ্যে তো ওয়েব প্যাটার্নটা কিন্তু একই থাকে মোটামুটি। প্রায় 44 বছর পর আইএলএস ক্যাটাগরি 2-এ উন্নীত হচ্ছে শাহজালাল বিমানবন্দর। যদিও খারাপ আবহাওয়ায় অবতরণযোগ্য দৃষ্টিসীমা নিশ্চিতে উন্নত দেশগুলো ইতোমধ্যে ব্যবহার করছে আইএলএস 3 প্রযুক্তি। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালানো তৌহিদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
চাঁদগাঁও থানার সাবেক সিটি কর্পোরেশন কাউন্সিলর ইসরায়েলের নির্দেশে গুলি চালানোর কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারও করেছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছে পুলিশ। মধ্যে বলতে যে তোকে টাকা দিব আর আমারও পুরনো অনেক মামলা আছে, এই কাজটা করলে মামলা সব। শনিবার সিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ জানায় তার বিরুদ্ধে 5টি হত্যা মামলা সহ 12টি মামলা রয়েছে। এই যে অস্ত্রটি আমরা ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি, এটি পাকিস্তানি তৈরি একটি অস্ত্র, শুটার গান। এটি দিয়ে সে গত 4 আগস্ট ছাত্র জনতার আন্দোলন চলাকালে সে একাই 28 রাউন্ড গুলি ফায়ার করেছে বলে সে আমাদের পুলিশের কাছে স্বীকার করেছে। ছাত্র জনতার উপর গুলি বর্ষণকারী বিদেশি অস্ত্রটি উদ্ধারে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। দেখুন, আমরা কিন্তু পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। ছাত্র আন্দোলন চলাকালে জুলাইয়ের মাঝামাঝি থেকে ঢাকা মেডিকেলে বাড়তে থাকে হতাহতদের ভিড়। চিকিৎসায় সে সময় যেসব চিকিৎসকরা আগ্রহ দেখিয়েছেন তাদেরই বদলি করা হয় অন্যত্র। শনিবার এক সেমিনারে সেই দিনগুলো স্মৃতিচারণ করেছেন চিকিৎসকরা। আর এতে অংশ নিয়ে চিকিৎসা খাতের রাজনীতিকরণ নিয়ে সমালোচনা করেছেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও বর্তমান ক্রীড়া উপদেষ্টা। জুলাই বিপ্লবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল শীর্ষক সেমিনারে সেই দিনগুলোর স্মৃতি তুলে ধরলেন চিকিৎসকরা। বলেন, আন্দোলনে আহতদের চিকিৎসায় আগ্রহ দেখানোয় বদলি করা হয়েছে অনেক চিকিৎসককে। 18, 19, 20 জুলাইয়ের চিকিৎসার পরে সরকারের বিভিন্ন কর্মকর্তারা আমাদের এখানে আসলেন, অ্যাপ্রিসিয়েট কিছু করা হলো, কিন্তু তার পিছনে আবার স্মরণ করিয়ে দেওয়া হলো যে যাদেরকে আপনারা চিকিৎসা দিচ্ছেন এরা কিন্তু ওই দুষ্ট প্রকৃতির ছেলে। রক্তের হাহাকার, ওই রাতে রক্ত নাই, তখন সে আমাদের ঢাকা মেডিকেলের ইন্টার্ন ডক্টর নাইম সে ব্যবস্থা নিয়ে পুরো ঢাকা মেডিকেলের জন্য রক্ত ব্যবস্থা করে। সেমিনারে অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও বর্তমান ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। অভ্যুত্থানের আগ মুহূর্তে 4 আগস্ট চিকিৎসকদের করা শান্তি সমাবেশ দুঃখজনক বলে উল্লেখ করেন তিনি। বলেন, এ থেকে বোঝা যায় শেখ হাসিনা সরকার দেশের চিকিৎসা খাত কতটা রাজনীতিকরণ করে রেখেছিল। ধর্ম, বর্ণ, শ্রেণী নির্বিশেষে সকলকে এক কাতারে রেখে একভাবে বিবেচনা করে চিকিৎসা দেওয়ার কথা, সেখানেও রাজনীতিকরণ এমন পর্যায়ে করা হয়েছে যে আমরা দেখেছি যে 4ই আগস্ট প্রত্যেকটা মেডিকেল কলেজ থেকে শান্তি সমাবেশ বের হয়েছে, যেটা অত্যন্ত দুঃখজনক। গণ অভ্যুত্থানের স্মৃতিগুলো সবাইকে লিখে প্রকাশ ও সংরক্ষণের আহ্বানও জানান আসিফ মাহমুদ। আপনাদের প্রত্যেকের স্মৃতিগুলো। হায়দার আলী, সময় সংবাদ, ঢাকা। গেল 3 মাসে জ্বালানি খাতে সরকার যে কেনাকাটা করেছে তাতে 370 কোটি টাকা সাশ্রয় হয়েছে। সকালে বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজ আয়োজিত সেমিনারে একথা বলেছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফয়জুল কবির খান। তিনি বলেছেন, সরকারের সঙ্গে সখ্যতা করে আর ব্যবসা করা যাবে না, তবে ভালো ব্যবসায়ীদের জন্য সুযোগ সুবিধা তৈরি করা হবে। তো জ্বালানি তেল যে আমদানি করে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন আমদানি করে, তো ওদের একটা স্পেসিফিকেশন ছিল এরকম যে যিনি জ্বালানি তেল সরবরাহ করবেন তাকে রিফাইনারির মালিক হতে হবে। তো আমি ওটাকে একটু খানিকটা চেঞ্জ করে দিলাম, বললাম যে না, রিফাইনারির মালিক হলে ঠিক আছে, ভালো, যদি নাও হয় আপনি যদি বড় সরবরাহকারী হন তাহলে তাও হবে। তো এটার ফলে কি হয়েছে, আমরা মাত্র 6 মাসের যে আমদানি করেছি তাতে 370 কোটি টাকা সাশ্রয় হয়েছে। তৃতীয় পক্ষ ও বিদেশিদের সহায়তায় শ্রমিকদের একটি গ্রুপ অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে বলে অভিযোগ করেছেন শ্রম সচিব AHM শফিকুজ্জামান। অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে শ্রমিক নেতাদের উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। আর মালিকরা বলছেন, অসন্তোষ নিরসনে আলোচনায় বসতে প্রস্তুত তারা। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে শ্রম অধিকার নিয়ে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেছেন তারা। মালিকরা শ্রমিকদের নানা দফা দাবি মেনে নেওয়ার পরও চলমান শ্রমিক অসন্তোষের পিছনে তৃতীয় পক্ষের কোনো হাত আছে বলে মনে করে সরকার। ডিআরইউতে আয়োজিত অনুষ্ঠানে এমন মন্তব্যই করলেন শ্রম সচিব। কারা এইগুলো করছে সেইগুলো যদি আপনারা একাট্টা না হতে পারেন, আপনারা যদি অর্গানাইজ না হতে পারেন, আপনাদের মধ্যে যদি বিভেদ থাকে, তাহলে আমি বিশ্বাস করি যে এই সব আলোচনা, এখানে দাবি দেওয়া, এত কিছু কোনোটাই বাস্তবায়ন হবে না। কারণ বাস্তবায়নে তার সময় লাগবে। কারণ আপনাদের মধ্যে কিছু কিছু এলিমেন্ট ঢুকে গেছে যারা ডাবল এজেন্টের কাজ করে, বিদেশি সহায়তায় কাজ করে,
থার্ড পার্টি এজেন্ট এখানে কাজ করছে। আলোচনায় অংশ নিয়ে বিশেষজ্ঞরা বলেন, অন্তর্বর্তী সরকার গঠিত শ্রম সংস্কার কমিশনের উচিত হবে কম আলোচিত খাতে শ্রমিকদের নিয়েও কাজ করা। এ সময় শ্রমিক অসন্তোষ দূর করতে নেতাদের ভূমিকার কথা তুলে ধরা হয়। নতুন যে কমিশনটি হচ্ছে, এই কমিশনের একটা গুরুত্বপূর্ণ জায়গা হবে এই যে তুলনামূলকভাবে কম আলোচিত যে সমস্ত শ্রমিকদের ইগুলো রয়েছে, গ্রুপগুলো রয়েছে, যে বিভিন্ন খাত রয়েছে, সেই সমস্ত খাতের শ্রমিকদের বিষয়গুলো যাতে এই কমিশন বিশেষ গুরুত্বের সাথে যাতে সামনে নিয়ে আসে। শিল্প মালিকরা বলছেন, ব্যাংক ঋণ, বিদেশি ক্রেতাদের কাছ থেকে পাওনা টাকা সময় মতো না পাওয়া সহ বিভিন্ন কারণে বেকায়দায় আছেন তারা। ব্যাংক যখন আমাকে টাকাটা দিচ্ছে না, আমি এরকম অনেকগুলি দরবার ব্যাংকের সাথে আমার করতে হচ্ছে, তখন দেখা যায় যে মালিক বেতন দিতে পারছে না। শ্রমিকদের বীমা, মাতৃত্বকালীন ছুটি, রেশনিং ও কল্যাণ তহবিল গঠন সহ 8 দফা প্রস্তাবনা তুলে ধরে বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। অবশেষে সুদিন ফিরছে চট্টগ্রামের পোশাক শিল্পে। ঢাকার শিল্পাঞ্চলে অস্থিরতার শঙ্কায় এখন বন্দরনগরীতে ভিড়ছেন বিনিয়োগকারীরা। কাঁচামাল আমদানি তো বটেই, রপ্তানির ক্ষেত্রে বন্দরের সুযোগ কাজে লাগাতে গড়ে তোলা হচ্ছে শিল্প কারখানা। পুরাতন কারখানা ভাড়া নেওয়া ছাড়াও নতুন করে জমি কিনছেন অনেকেই। সাক্ষাৎ ক্যামেরায় দেখব কমলদের রিপোর্ট। আন্দোলন সংগ্রাম এড়িয়ে নিরবিচ্ছিন্ন উৎপাদন চলছে প্রতিটি কারখানায়। আজ থেকে অন্তত 40 বছর আগে আজিম মান্নান এবং দেশ গার্মেন্টস দিয়ে বন্দরনগরী চট্টগ্রাম থেকে শুরু হয়েছিল তৈরি পোশাক শিল্পের। তবে সময়ের সাথে পাল্লা দিয়ে চ্যালেঞ্জ মোকাবেলা করে এখানকার গার্মেন্টস শিল্প এগুতে পারেনি। একটা সময় চট্টগ্রামে 700 থেকে 800 পোশাক কারখানা থাকলো, নানা জটিলতায় তা কমে দাঁড়ায় 250-তে। তবে সংকটের বৃত্ত ভেঙে ফের বাড়ছে কারখানার সংখ্যা, যা দেখাচ্ছে আশার আলো। র মেটেরিয়ালস আমদানি করতে হবে এবং এক্সপোর্ট করতে হবে, এই ধরনের সিচুয়েশনে চট্টগ্রামের মতো উপযুক্ত জায়গা আর কোথাও আছে বলে আমি মনে করি না। এমন বাস্তবতায় চট্টগ্রামে নতুন করে নজর দিচ্ছেন বিনিয়োগকারীরা। কন্ট্রোলিংটা ভেরি ইজি, এভরিবডি নোস ইচ আদার, যার দরুন চট্টগ্রাম ইজ এ গুড প্লেস নাও টু সেট আপ এ নিউ ইন্ডাস্ট্রি। ঢাকার শ্রমিক সংঘাতের আজ চট্টগ্রামে লাগতে না দিয়ে শিল্প পুলিশ যেমন চমক দেখিয়েছে, তেমনি বিনিয়োগে আগ্রহীদের নিরাপত্তা নিশ্চিত সাজানো হচ্ছে কর্মপরিকল্পনা। সার্বিক নিরাপত্তা, যেমন বিশেষ করে আপনার টহল পার্টি বলেন, তাদেরকে যে কোনো ধরনের ডাকাতি, চুরি, ছিনতাই বা এই সমস্ত দিক থেকে তাদের রক্ষা করার জন্য আমরা সার্বিক নিরাপত্তা তাদের। চলতি অর্থ বছরের প্রথম 4 মাসে 48% প্রবৃদ্ধি হিসেবে বিজিএমই এর অন্তর্ভুক্ত 250-এর বেশি পোশাক কারখানা 543 মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দুর্নীতি, স্বজনপ্রীতি আর রাজনৈতিক কারণে সরকারি ভাতার সামান্যই পাচ্ছেন প্রকৃত গরিবরা। যোগ্যদের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ডক্টর হোসেন জিল্লুর রহমান। সকালে রাজধানীর সিডাব মিলনায়তনে প্রান্তিক জনগোষ্ঠীর সাথে অংশীদারিত্ব উদযাপন এবং প্রকাশনা উৎসব শীর্ষক অনুষ্ঠানে একথা বলেছেন তিনি। এ সময় সিপিডির প্রতিষ্ঠাতা অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সুবহান বলেছেন, বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়ে দেশ স্বাধীন হয়েছে, অথচ বৈষম্য কমেনি। বর্তমানে রাষ্ট্র সংস্কারের ন্যায্যতা নিশ্চিতের উপর জোর দিয়েছেন অধ্যাপক রেহমান সুবহান। বাংলাদেশে ওষুধের দাম বৃদ্ধির শঙ্কা নেই বলছে গবেষণা সংস্থা র্যাপিড। তবে স্বাস্থ্য খাতের কাঠামোগত ত্রুটি দূর করতে না পারলে সাধারণ মানুষের সেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে। জ্বালানি সংকট কাটানো সহ ওষুধ শিল্পে গবেষণা বাড়াতে সরকারের সহায়তা চেয়েছেন সংশ্লিষ্টরা। আর নীতি কৌশল প্রণয়নে মন্ত্রণালয়গুলো পদ্ধতিগত সমস্যা দূর করতে উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত। দেশে ওষুধের বাজার $350 কোটি বা 42,000 কোটি টাকার। চাহিদার প্রায় 98% পূরণ করে দেশীয় কোম্পানি, তবে দরকারি কাঁচামালের 95%ই করতে হয় আমদানি, যার সিংহভাগই আসে ভারত ও চীন থেকে। পরিসংখ্যান ব্যুরোর হিসাব, একজন মানুষের স্বাস্থ্য খাতে ব্যয়ের 73%ই হয় ওষুধ কিনতে। এ অবস্থায় শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশ বের হলে ওষুধ শিল্পে কেমন প্রভাব পড়বে শীর্ষক এই সেমিনারের আয়োজন করে গবেষণা সংস্থা র্যাপিড, যেখানে দাবি করা হয় উন্নয়নশীল দেশের চূড়ান্ত স্বীকৃতির পরও ওষুধের দাম বাড়বে না।
যদি আমাদের এলডিসি গ্র্যাজুয়েশন হয়, প্রশ্ন হচ্ছে তাতে আমাদের ওষুধের দাম বাড়বে কিনা। এই জন্যে ওষুধের দাম বাড়ার সম্ভাবনা তত বেশি নাই, একদমই নাই। বাংলাদেশ যে নতুন যে একটা পেটেন্ট অ্যাক্ট করেছে, এরপরে দাম বাড়বে, সেটাকে কিন্তু আমরা খানিকটা ভালো করে নিয়ন্ত্রণ করতে পেরেছি। এ সময় উদ্যোক্তারা তুলে ধরেন জ্বালানি সংকট সহ ওষুধ শিল্পের রুগ্ন দশার চিত্র। বলেন উৎপাদন খরচ কমাতে গবেষণায় দরকার সরকারি সহায়তা। রিঅ্যাকশন স্টেজে একমাত্র ইনগ্রেডিয়েন্ট হলো এনার্জি। আনফরচুনেটলি আমাদের দেশে এনার্জি এই মুহূর্তে খুবই এক্সপেন্সিভ, অত্যাধিক রিসার্চ প্রয়োজন। আমরা যদি কমাই, আরেকজন আরো বেশি অন্যরকম রিসার্চ করে চলে আসে। রিসার্চ চালিয়েই যেতে থাকতে পারি, তাহলে একটা না একটা সময়ে এসে একটা জায়গায় যাওয়া যায়। সেমিনারে সমন্বিত উদ্যোগে সমস্যা সমাধানের পাশাপাশি নীতিকৌশল প্রণয়নে মন্ত্রণালয়গুলোর পদ্ধতিগত ত্রুটি দূর করার তাগিদ দেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত। বেশ কিছু বছর সামনের দিকে চিন্তা করে তারপর এখন বিনিয়োগটা করতে হয়। মাঝখানে আমরা যদি সরকার থেকে র্যান্ডমলি কিছু চেঞ্জ করি, যদি ট্যাক্স পলিসি বা এনার্জি বা অন্য কোনো প্রাইসিং পলিসি, তো আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইটস নট অ্যান আইডিয়াল সিচুয়েশন। ল্যাক অফ কনফিডেন্স, ল্যাক অফ ট্রাস্ট বিটুইন ইন্ডাস্ট্রি অ্যান্ড মিনিস্ট্রি মনে হচ্ছে আমার কাছে। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হলে বাংলাদেশের ওষুধ শিল্পের রপ্তানি আয় 15% কমতে পারে বলে শঙ্কার কথা জানান আলোচকরা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। বিগত স্বৈরাচারী সরকার শিক্ষাকে চাপিয়ে দেয়ায় কারিকুলাম পিছিয়ে গেছে বলে অভিযোগ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। আমার মনে হয় আমাদের এডুকেশন সিস্টেম আমাদের স্টুপিড বানিয়ে ফেলে। আমরা ওই চাকরি ছাড়া আর কিছু ভাবতেই পারি না। তখন আগের সরকারের কার্যপ্রণালীর একটা দিকেই ছিল স্বৈরাচারীভাবে সবকিছু চাপায় দেয়। যারা পড়াশোনা করবে তারা এন্টারপ্রেনিউর হবে, তারা চাকরিমুখী হবে না। তাহলে সত্যি আমাদের কারিকুলামের মধ্যেই চেঞ্জ আনা দরকার। আমি বলবো হচ্ছে সমস্যার সমাধান করতে শেখা, সৃজনশীলভাবে চিন্তা করতে শেখা, এই বিষয়গুলো উৎসাহিত করা। তাহলে এদের মধ্যে অনেকে এন্টারপ্রেনিউর হবে, অনেকে অন্য কাজে যুক্ত হবে, কিন্তু যে ফিল্ডে যাবে সেখানে সে নতুন কিছু করতে পারবে। রাজধানীর পান্থপথে ড্রিক গ্যালারিতে শুরু হয়েছে বিশ্বব্যাংক ওয়ার্ল্ড আর্ট প্রদর্শনী পেইন্ট ইউর স্কাই মেক ইউর ইয়ার্স। সকালে প্রদর্শনীর উদ্বোধন করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ ও বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আব্দুল্লাহ শেখ। অর্থ উপদেষ্টা বলেছেন, প্রতিবাদের ভাষা হাজার হাজার পেজ লিখে যতটা না বোঝানো যায়, তার চেয়েও একটি মাত্র ছবি দিয়ে বোঝানো যায় হাজার গুণ। আর বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আব্দুল্লাহ শেখ বলেছেন, বিশ্বব্যাংক সবসময়ই তরুণদের ভূমিকাকে স্বীকৃতি দিয়েছে। ঢাকা, রাজশাহী, খুলনা সহ বিভিন্ন জেলা থেকে শিক্ষার্থীরা তাদের শিল্পকর্ম নিয়ে অংশ নিয়েছেন। এই প্রদর্শনী চলবে 30 নভেম্বর পর্যন্ত। Express it very aptly. I was looking, this painting, for example, a dove is there and the olive. You see how it has expressed the peace. Shantir Bani, the olive oil, olive lotao. এটা সেটা ইভেন বড়রাও হয়তো এতটা চিন্তা করতে পারবে না। এবার দেশের বাইরের খবর। ইসরায়েলের পরম মিত্র দেশ যুক্তরাজ্যে গেলে গ্রেফতার হতে পারেন প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। আন্তর্জাতিক অপরাধ আদালতে নেতানিয়াহুর গ্রেফতারি পরোয়ানা জারির পর এমনটা ইঙ্গিত দিয়েছে ব্রিটিশ সরকার। পাশাপাশি আইসিসির গঠন সংক্রান্ত চুক্তিতে সই করেছে এমন 124টি দেশে পা রাখলেও তিনি গ্রেফতার হতে পারেন বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্ল্যান্টের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে গ্রেফতারি পরোয়ানা জারির পর থেকে তোলপাড় চলছে আন্তর্জাতিক অঙ্গনে। যুক্তরাজ্যে গেলে গ্রেফতার হতে পারেন নেতানিয়াহু। যদিও এ বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ডাউনিং স্ট্রিটের মুখপাত্র সুনির্দিষ্ট করে কিছুই বলতে রাজি হননি। তবে যুক্তরাজ্য সরকার তার আইনি বাধ্যবাধকতা পূরণ করবে বলে স্পষ্ট বার্তা দেন তিনি। শুধু যুক্তরাজ্য নয়, আইসিসির গঠন সংক্রান্ত চুক্তি রোম স্ট্যাটিটিউটে সই করা 124টি দেশের
যে কোনোটিতে গেলেও গ্রেফতার হতে পারেন তারা। এক প্রতিবেদনে আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, আইনি বাধ্যবাধকতার কারণে এসব দেশ গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে বাধ্য। এদের মধ্যে রয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, স্পেন, আফ্রিকার নাইজেরিয়া, তিউনিশিয়া, সেনেগাল সহ বিভিন্ন দেশ। এদিকে আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য দেশ হয়েও নেতানিয়াহুর গ্রেফতারি পরোয়ানাকে উপেক্ষা করেছে হাঙ্গেরি। দেশটি ভ্রমণে নেতানিয়াহুকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী যদি সফরে আসেন তবে আন্তর্জাতিক অপরাধ আদালতের রায়ে তার উপর কোনো প্রভাব পড়বে না। ইসরায়েলের সঙ্গে আমাদের সম্পর্ক অপরিবর্তিত রয়েছে। আমরা অতীতেও বলেছি, এমন অভিযোগ যদি থাকে তা অবশ্যই তদন্ত করা উচিত। শুধু হাঙ্গেরি নয়, নেতানিয়াহুর পক্ষে রয়েছে ইউরোপের আরেক দেশ জার্মানিও। স্থানীয় সময় শুক্রবার দেশটির মুখপাত্র বলেন, আইসিসির প্রতি অকুণ্ঠ সমর্থন রয়েছে জার্মানির, কিন্তু দেশটির ইতিহাসের সঙ্গে ইসরায়েল ওতপ্রোতভাবে জড়িয়ে, তাই নিজেদের দ্বিপক্ষীয় সম্পর্ক ভুলে গেলে চলবে না। অন্যদিকে আইসিসির গ্রেফতারি পরোয়ানাকে নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তবে দেশ দুটির সঙ্গে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে অস্ট্রেলিয়া। পাশাপাশি আইসিসির স্বাধীনতাকে সমর্থন জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। মৌসুমী সাথী, সময় সংবাদ। এবার খেলার খবর। সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের 3 সদস্য মনিকা চাকমা, রূপনা চাকমা এবং ঋতুপর্ণা চাকমাকে রাজস্বিক সংবর্ধনা দিয়েছে রাঙ্গামাটি জেলা প্রশাসন। পাশাপাশি তাদের দেওয়া হয়েছে আর্থিক পুরস্কার। পর্যাপ্ত সুযোগ সুবিধা নিশ্চিত করা গেলে পার্বত্য অঞ্চল থেকে আরও বেশি নারী ফুটবলার উঠে আসবে বলে জানান ফুটবলাররা। ফুটবলের প্রতি আগ্রহ বাড়াতে ভূমিকা রাখতে চান তারাও। পাহাড়ে নারী ফুটবলার বাড়াতে সহযোগিতার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। সবুজে ঘেরা পাহাড় যেন উৎসবের নগরী। সাফজয়ী 3 ফুটবলারকে বরণে পাহাড় সেজে ওঠে ভিন্ন রূপে। ঘাগড়া স্কুল থেকে ঋতুপর্ণা, রূপনা ও মনিকাদের নিয়ে যাত্রা শুরু করে গাড়িবহর। আঁকাবাঁকা পথে উঁচু নিচু পাহাড় পেরিয়ে এগিয়ে চলে এই বহর। পথের 2 ধারে শত শত চোখ, শুধু এক নজর সাফজয়ী ফুটবলারদের দেখার অপেক্ষায়। ঢাকায় ছাদ খোলা বাসে ঘুরে দাঁড়ানোর মধুর স্মৃতির পর নিজ জেলায় এমন আয়োজনে অভিভূত হয়ে পড়েন ফুটবলাররা। শহরে ঢুকতেই বদলে যায় চিত্র। নানা বয়সী মানুষের ভালোবাসা আর আবেগ ছুঁয়ে যায় 3 স্বর্ণকন্যাকে। উচ্ছ্বসিত ফুটবলাররা চান পার্বত্য অঞ্চল থেকে তাদের দেখে উঠে আসুক আরো নতুন ফুটবলার। পর্যাপ্ত সুযোগ সুবিধাও চাইলেন তারা। প্রত্যেকটা জেলায় যদি একটা সুন্দর একাডেমি থাকে, তারা যদি ওখানে থেকে প্রতিনিয়ত ট্রেনিং করতে পারে, আমি মনে করি যে এর থেকে আরো ভালো ভালো প্লেয়ার বেরিয়ে আসতে পারবে। আমাদের যারা জুনিয়ররা আছে তারা উৎসাহিত হবে, তারা উৎসাহিত হয়ে তারাও সামনে আরো এগিয়ে যাবে। মানে আমি চাই যেন এগুলো জিনিস যেন সবাই যেন করে দেয়, আর আমাদের মতো যেন ওরাই ভালোভাবে খেলতে। জমকালো সংবর্ধনার পাশাপাশি জেলা প্রশাসন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ, রাঙ্গামাটি রিজিয়ন, পৌরসভা ও ডিএস এর পক্ষ থেকে দেয়া হয়েছে আর্থিক পুরস্কার। ফুটবলের জন্য সব ধরনের সহায়তার আশ্বাসও পেয়েছেন ঋতুপর্ণারা। খেলাধুলা যেন আরো বেশি বেগবান হয়, সেই জন্য আমরা প্রতিনিয়ত খেলাধুলা আয়োজন করে যাচ্ছি। পরে চমৎকার সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। সময় সংবাদ, রাঙ্গামাটি। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। আগামী নির্বাচনের পথ পিচ্ছিল সংকটাপন্ন, সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তারেক রহমানের। অতীতের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী বিএনপি, বললেন মির্জা ফখরুল। সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন ও ইসি আইন সংশোধনের সুপারিশ সিনিয়র সাংবাদিকদের, বিবেচনার আশ্বাস সংস্কার কমিশন প্রধানের। এই ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়।